ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? ম্যাম ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের অধ্যায় 3-এর কাজ দিয়েছিলাম তোমাদেরকে, কাজটি করেছিলে? অধ্যায় 3-এর যে আমাদের পাঠ্য বইয়ে যে কাজটি ছিল, আমি যে দিয়েছিলাম গত ক্লাসে, তোমরা কি কাজটি করেছো? মেয়েরা, আমাদের পৃষ্ঠা 29 পাঠ্য বইয়ের যে কাজটি দিয়েছিলাম, কাজটি নিয়ে ক্লাসে আলোচনা করা হয়েছিল এবং তোমাদেরকে বলেছিলাম, তোমরা কি কাজটি করেছো? আমার কথা শোনা যাচ্ছে? মেয়েরা, আমার কথা শুনতে পাচ্ছ? জেরিন, কথা শোনা যাচ্ছে আমার? জি মিস। ঠিক আছে, বইটা তোমাদের সামনে রাখো, তারপরও আমি যে স্লাইডগুলো আসসালামু তৈরি আলাইকুম মিস। করেছি, ওয়ালাইকুম আসসালাম, সেইগুলো খেয়াল করো। আমাদের অধ্যায় 3-এর পৃষ্ঠা 29 পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় আমরা সে বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের পৃষ্ঠা 29 যে পাঠ্য বইয়ের, সেখানে দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। মিস, বলো। যে আমাদের না একটা এইচডব্লিউ ছিল, সেটা রিলেটেড একটা কোশ্চেন হ্যাঁ, আছে আমার। বলো। মিস, এক মিনিট। এই 4 নাম্বার একটা যেটা হ্যাঁ, ছিল, বলো। 4 নাম্বার পয়েন্টে আর কি, রাজনের নিকট বিক্রয় করা হলো 25,000 টাকা। হ্যাঁ, তো মিস, এখন এখানে কি আমি দেনাদার হিসাব ডেবিট লিখবো নাকি রাজন হিসাব ডেবিট লিখবো? এটা হচ্ছে দেনাদার দিয়ে ব্র্যাকেটে রাজন লিখবে, কারণ ও আচ্ছা। প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বাকিতে পণ্য বিক্রয় করা হবে, এই জন্য জি মিস। হিসাবের নামটা হচ্ছে দেনাদার হিসাব। কিন্তু জি এটা মিস। হচ্ছে সাধারণ সহকারী, যখন আমরা খতিয়ান করব না, সাধারণ খতিয়ান জি হচ্ছে মিস। দেনাদার হিসাব, সহকারী খতিয়ান রাজন হতে পারে, করিম হতে পারে, তারপর পলাশ হতে পারে, এরকম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা বাকিতে পণ্য বিক্রয় করব, তখন এগুলো আবার আলাদা হিসাব হবে। ঠিক আছে, তাহলে তোমরা কি লিখবে? দেনাদার ব্র্যাকেটে রাজন। আর ব্র্যাকেটে রাজন, পরে হ্যাঁ, হিসাব লিখে ডেবিট। হ্যাঁ, ওকে হ্যাঁ। মিস। তারপর আর কোনো প্রশ্ন? নো মিস, এটাতে একটু প্রবলেম আচ্ছা, ছিল। ঠিক আছে। এখন খেয়াল করো, আফসানা আক্তার। আফসানা, জি মিস। হ্যাঁ পড়ো। মিস প্রথম থেকে পড়বো। হ্যাঁ, বলো। দুতরফা দাখিলা পদ্ধতিতে রক্ষিত হিসাবের বই। দুতরফা দাখিলা পদ্ধতিতে যে সকল প্রধান হিসাবের বই রাখা হয় তার শ্রেণীবিভাগ নিচে দেখানো হলো। ক. জাবেদা লেনদেন সংঘটিত হওয়ার পর তা চিহ্নিত করে দুই তরফা দাখিলা পদ্ধতির নীতি অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে প্রাথমিক হিসাবের বই বা জাবেদা বলে। জাবেদা বিভিন্ন প্রকার হতে পারে। আচ্ছা, ঠিক আছে। এখন তোমরা এখানে বহু নির্বাচনী প্রশ্ন, কোনটিকে হিসাবের প্রাথমিক বই বলা হয়? কোনটিকে হিসাবের প্রাথমিক বই বলা হয়, এটা প্রশ্ন। তোমরা একটু দ্রুত খাতায় লিখে নিবে, যখনই কোনো প্রশ্ন বলবো বহু নির্বাচনী প্রশ্ন, তখনই তোমরা সাথে সাথে লিখে নিবে। এখান থেকে এই প্রশ্নটা হবে, কোনটিকে প্রাথমিক হিসাবের বই বলা হয়। তার মানে এখানে জাবেদা, খতিয়ান, রেওয়া মিল এরকম বিভিন্ন লেখা থাকলে তাহলে আমরা কি করব? কোনটিকে হিসাবে প্রাথমিক বই বলা হয়? জাবেদা। আমাদের ওয়ালাইকুম আসসালাম, আমাদের সঠিক উত্তর হবে জাবেদা। এখন পড়ো। এক নাম্বার হচ্ছে ক্রয় জাবেদা। ক্রয় জাবেদায়
ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, ক্রয় জাবেদায় হচ্ছে বাকিতে যে ক্রয় সংক্রান্ত যে লেনদেনগুলো হবে এখানে কোনো নগদে হবে না, এখানে সব বাকিতে যে ক্রয় হবে সেইগুলো, সেই ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো এই ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হবে। তার মানে প্রশ্ন কি, ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। তারপরে কোশ্চেন, পরের ইয়েতে আসো। হ্যাঁ বলো, এখন বলবে হচ্ছে আফিয়া। মিস আমি বলি, আচ্ছা বলো বলো। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ঠিক একই রকম, ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ হবে এবং বিক্রয় জাবেদায় ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হবে, অর্থাৎ এখানে নগদে কোনো লেনদেন লিপিবদ্ধ হবে না। তারপর বলো। ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদায় ধারে কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। এখানে ক্রয় ফেরত জাবেদায় কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি হচ্ছে তাহলে, ধারে যে আমরা পণ্যটা ক্রয় করব, কোনো কারণে যদি পণ্যটা ফরমাশ অনুযায়ী না হয়, মানে যেরকম অর্ডার দিয়েছি সেই অনুযায়ী না হয়, কিংবা ওজনে কম হয়, কিংবা যে কোনো কারণে পণ্যটা নষ্ট হয়েছে এরকম, কিংবা যেটি চেয়েছিলাম সেটি না দিয়ে অন্য পণ্য আসছে, এরকম যদি হয়, সেগুলো নানা ধরনের কারণে আমরা পণ্য সাধারণত ফেরত দিয়ে থাকি। তাহলে খেয়াল করে এখানে স্পষ্ট করে তোমরা বইয়ে আন্ডারলাইন দাও, ধারে কৃত পণ্য, তার মানে ধারে যে পণ্যটা ক্রয় করব সেই পণ্যটা যদি ফেরত দেই তাহলে সেই ক্রয় ফেরত জাবেদায় কি হবে? লিপিবদ্ধ হবে। এখানে নগদে পণ্য ক্রয় করেছি এবং সেটা ফেরত না, এখানে সবসময় আমরা যে লেনদেনগুলো হিসাবভুক্ত করবো সেখানে ধারে পণ্য যেটা ক্রয় করব সেই পণ্যটা আমরা কি করব? ফেরত দেব, ক্রয় ফেরত। বিক্রয় ফেরত বলো, বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদা। বিক্রয় ফেরত জাবেদার ধারে বিক্রিত পণ্য ফেরত এলে তা লিপিবদ্ধ করা হয়। ঠিক একই রকমই, যদি আমরা ধারে পণ্য বিক্রি করি, সেই বিক্রয়গত পণ্য যদি ফেরত আসে প্রতিষ্ঠানে তাহলে সেগুলো বিক্রয় ফেরত জাবেদায় লিপিবদ্ধ হবে। তারপর 5 নগদ প্রাপ্তি জাবেদা। নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। হ্যাঁ, এখানে নগদ প্রাপ্তি জাবেদাটা হচ্ছে নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত, মানে যে যে খাত থেকে আমরা নগদ অর্থগুলো পাবো, কারবারে কোন কোন লেনদেনের ফলে কারবারে নগদ অর্থ আসবে, অর্থাৎ নগদ প্রাপ্তি, সেইগুলোই নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ হবে। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। এখন বলো আফসানা, বলো। জি মিস। বলো 6 নম্বর থেকে বলো, 6 নম্বর পয়েন্ট। মিস, নগদ নগদ প্রদান জাবেদা। হ্যাঁ নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। 7 হ্যাঁ, নম্বর কারবারে প্রকৃত জাবেদা। একটু আফসানা, নগদ যে লেনদেনগুলো, ধরো পণ্য ক্রয় করেছি নগদে, তার মানে নগদ অর্থ প্রদান করেছি, তারপর আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদে, তার মানে আসবাবপত্র ক্রয় করতে গিয়ে নগদ অর্থ প্রদান করা হয়েছে, কিংবা বেতন পরিশোধ করা হয়েছে, এরকম নগদ প্রদান জাবেদা, এই লেনদেনগুলো সাধারণত নগদ প্রদান জাবেদায় কি করা হবে? লিপিবদ্ধ করা হবে। 7 নম্বর বলো। প্রকৃত জাবেদা। যে সকল লেনদেন উপরোক্ত কোনো প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ কি বলা হচ্ছে এখানে, আমরা যে বলা হচ্ছে যে জাবেদা, প্রাথমিক জাবেদা বলা হচ্ছে, যেটা পড়েছি দেখো এখানে, যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রথম যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে কি বলা হচ্ছে? প্রাথমিক হিসাবের বই, অর্থাৎ জাবেদা। যেটাতে লিপিবদ্ধ করা হবে না সেটা হচ্ছে আমাদের এটাই প্রকৃত জাবেদা, যেগুলো সেগুলোকে কোথায় লিপিবদ্ধ করতে হবে? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। খ
দেখো খতিয়ান বলো। খতিয়ান জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেন সমূহকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে উপযুক্ত শিরোনামের হিসাবের ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা প্রক্রিয়াকে খতিয়ান বলে। ধন্যবাদ। দেখো খেয়াল করো, জাবেদা লিপিবদ্ধ, আমরা যে জাবেদা লিপিবদ্ধ করব সেই লেনদেনগুলোকে আলাদা আলাদা শ্রেণীবিন্যাস করে, যেরকম আলাদা হবে বেতন হিসাব, নগদান হিসাব, ভাড়া হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, মূলধন হিসাব, ব্যাংক হিসাব, এরকম আলাদা আলাদা হিসাবে শ্রেণীবিন্যাস করব, করে উপযুক্ত শিরোনাম হিসাবে ছকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া হচ্ছে খতিয়ান। তাহলে আমরা যে ছকটা এখানে দেখো লক্ষ্য করছি, লেনদেনের থেকে হিসাবের বই, জাবেদা প্রাথমিক হিসাবের বই, আর খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই। অবজেক্টিভ আসতে পারে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে, কোনটিকে হিসাবের পাকা বই বলা হয়? তাহলে উত্তর কি হবে? খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। মিস করব? না, ধন্যবাদ তোমাকে। ঝুমু আক্তার বলো, ঝুমু বলো। ঝুমু কি শুনতে পাচ্ছ? ঝুমু শুনতে পাচ্ছ? অরিন প্রেজেন্ট? অরিন কি অ্যাডমিট হয়েছ? মিস আর সম্ভবত একটু নেট প্রবলেম হচ্ছে, তো এজন্য মনে হয় আসে নাই। আচ্ছা। ফাইজা তাসনিম বল, শুনতে পাচ্ছ? ফাইজা? জি মিস, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফাইজা বলো। স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস, দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারলাম না কি বলবো। এই যে হিসাব চক্র, এটা বলো, পড়ো, এটা যেটা স্ক্রিনে আছে স্লাইডটি পড়ো। চলমান ধারণা অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম অন্তকাল ধরে চলতে থাকবে বলে অনুমান। অনন্তকাল, হ্যাঁ বলো। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকেই হিসাব চক্র বলে। আচ্ছা, আমরা হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী জেনেছি কি যে ব্যবসা প্রতিষ্ঠানটা কি অনন্তকাল ধরে চলতে থাকবে, এই অনুমান করেই আমরা কি করি, হিসাব লিপিবদ্ধ করে থাকি, এবং এটাকে এই হিসাব সংরক্ষণের ধারাবাহিক যে আবর্তনটা সেটাকে বলা হচ্ছে কি হিসাব চক্র। তারপর বলো 1 নাম্বার। লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপে ব্যবসায় প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। তার মানে দেখো, আমাদের হিসাব চক্রের প্রথম ধাপটি হচ্ছে 1 নাম্বার, দেখো লেনদেন শনাক্তকরণ। এখানে আমাদের কাজটি কি, ব্যবসার প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে লেনদেন হিসাবে চিহ্নিত করা হয়। অর্থাৎ সব ঘটনায় কি হবে না, লেনদেন হবে না, কিন্তু সব লেনদেনই আমরা জেনেছি এক একটি ঘটনা। আমরা এর আগে ক্লাসগুলোতে জেনেছিলাম যে কোনটি লেনদেন এবং কোনটি লেনদেন নয়। আচ্ছা, তারপর দেখো 2 নম্বর পয়েন্ট বলো। লেনদেন বিশ্লেষণ। এই ধাপে প্রতিটি লেনদেন বিশ্লেষণ করে সংশ্লিষ্ট হিসাব খাতাগুলো চিহ্নিত করা হয়, যেমন হিসাব খাতগুলো, হ্যাঁ বলো। চিহ্নিত করা হয়, যেমন 5,000 টাকা যন্ত্রপাতি কেনা হলো। এখানে দুটি হিসাব বিদ্যমান, একটি যন্ত্রপাতি হিসাব আর অপরটি নগদান হিসাব। আচ্ছা ফাইজা, ধন্যবাদ। হ্যাঁ, লেনদেন বিশ্লেষণ কি করব, দুইটি আগে পক্ষ আমরা লেনদেনটা বিশ্লেষণ করে দুইটি পক্ষ বের করব। এখানে লক্ষ্য করো, 5,000 টাকার যন্ত্রপাতি কেনা হলো। তাহলে যন্ত্রপাতি কেনা হলে কি হচ্ছে, আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করলে কি হবে, যন্ত্রপাতি হচ্ছে সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য যন্ত্রপাতি হিসাব কি হবে, ডেবিট হবে। যন্ত্রপাতি ক্রয় করতে গিয়ে আমাদের কারবার থেকে নগদ অর্থ চলে গেছে, নগদ অর্থ সম্পদ, অর্থাৎ নগদ অর্থ চলে যাওয়াতে সম্পদের পরিমাণ কমে গেছে,
তাহলে সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। তার মানে লেনদেন বিশ্লেষণ করা মানে কি হচ্ছে, আমরা আগে দুটি হিসাব বের করব, একটি হচ্ছে যন্ত্রপাতি হিসাব, অপরটি নগদান হিসাব। মিস 3 নম্বরটাও কি পড়বো? আচ্ছা, পৃথিবী না, ধন্যবাদ তোমাকে। পৃথিবী ভৌমিক, শুনতে পাচ্ছ? পৃথিবী ভৌমিক 3 নাম্বার বলো। জাবেদাভুক্ত কারণ বিশ্লেষণকৃত হিসাব জাবেদাভুক্তকরণ, খাতগুলো হ্যাঁ বলো। বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে জাবেদা লিপিবদ্ধ করা হয়। খেয়াল করো মেয়েরা, জাবেদায় আমরা কিভাবে লিপিবদ্ধ করব? যে লেনদেনটা বিশ্লেষণ করলাম, বিশ্লেষণকৃত হিসাব খাতগুলো আমরা দুতরফা দাখিলার নীতি অনুযায়ী কি দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট, অন্যটি কি ক্রেডিট। এবং আমরা কি জেনেছি? হিসাবের শ্রেণীবিভাগ জেনেছিলাম। সেখানে হিসাবের শ্রেণীবিভাগে কি আছে? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। সেখানে দুতরফা দাখিলা অনুসারে প্রযোজ্য হিসাবের প্রাথমিক বইতে আমরা কি করব? ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করব। আমরা হিসাবগুলোর যে ছিল শ্রেণীবিভাগ সেগুলোতে আমরা জেনেছিলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট, এবং এই দুইটির অপোজিট হচ্ছে আয়, দায় ও মালিকানা সত্ত্ব। সেগুলো বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, হ্রাস পেলে হবে ডেবিট। সেগুলো কি করব? তারিখে ক্রমানুসারে, প্রতিটি প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন হবে, সেগুলো তারিখ অনুযায়ী তারিখে ক্রমানুসারে জাবেদায় কি করব? লিপিবদ্ধ করব। তারপর বলো 4 নাম্বার। 4 খাতিয়ান স্থানান্তর। এই খতিয়ানে স্থানান্তর। এই ধাপে জাবেদায় লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করা হয়। প্রতিটি হিসাব খাতের জন্য আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নীতি। পৃথিবী বলো খতিয়ান, উচ্চারণটা কি হবে? খতিয়ান। খতিয়ান, হ্যাঁ, খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্ধৃত নির্ণয় করা হয়। তার মানে কি খতিয়ান স্থানান্তরটা কিভাবে করব? জাবেদায় যে লিপিবদ্ধকৃত লেনদেনগুলোকে আমরা আলাদা আলাদা হিসাবের শিরোনামে লিপিবদ্ধ করব। আগেই বলেছি যেরকম মূলধন হিসাব, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, যন্ত্রপাতি হিসাব, এরকম বিভিন্ন হিসাবের নাম দিয়ে আমরা কি করব? লিপিবদ্ধ করব। প্রতিটি হিসাব খাতে আলাদা আলাদা খতিয়ান তৈরি করে প্রতিটি হিসাবের নির্দিষ্ট সময়ান্তে উদ্ধৃত নির্ণয় করব। অর্থাৎ আলাদা আলাদা হিসাব করার সুবিধা কি হবে? এক নজরে বলে দেওয়া যাবে। ধরো ক্রয় হিসাব নামে যদি আমি একটা খতিয়ান প্রস্তুত করি, তাহলে সেই ক্রয় হিসাবে ধারে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয় সব চলে আসবে। তখন এক নজরে বলে দেওয়া যাবে যে ক্রয় সংক্রান্ত কি কি লেনদেন হয়েছে এবং ধারে নগদে পণ্য ক্রয় করার ফলে এখন ক্রয় করে উদ্বৃত্ত কত সেটা আমরা নির্ণয় করে এক নজরেই বলে দিতে পারবো। তারপর বলো 5 নম্বর। রেওয়া মিল প্রস্তুতকরণ। লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাব বহিতে লিপিবদ্ধ হয়েছে কিনা তা যাচাই করার উদ্দেশ্যে খতিয়ানের ডেবিট উদ্ধৃত ও ক্রেডিট উদ্ধৃতের সাহায্যে রেওয়া মিল প্রস্তুত করা হয়। আমাদের 5ম ধাপে হচ্ছে রেওয়া মিল প্রস্তুত করা। সেখানে কি হবে? লেনদেন সমূহ নির্ভুলভাবে হিসাবে লিপিবদ্ধ হয়েছে কিনা সেটা যাচাই করার জন্য খতিয়ানের যে ডেবিট উদ্ধৃত নির্ণয় করব, সেই ডেবিট উদ্ধৃতগুলো রেওয়া মিলে ডেবিট দিকে বসাবো এবং খতিয়ানের যে ক্রেডিট উদ্ধৃতগুলো আছে সেগুলো রেওয়া মিলে ক্রেডিট দিকে বসাবো। বসিয়ে আমরা কি করব? রেওয়া মিলটা প্রস্তুত করব। রেওয়া মিলটা কি? আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি পদ্ধতি। রেওয়া মিল কোনো হিসাব না, রেওয়া মিল হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি পদ্ধতি। তারপরে পৃথিবী তোমাকে ধন্যবাদ। তারপর বলো সাবিকুন নাহার। সাবিকুন নাহার বলেছে একবার। আমি একবার বললাম। হ্যাঁ হ্যাঁ, যে বলনি তোমাদের মধ্যে জেরিন শুনতে পাচ্ছ?
আচ্ছা, যারা বলনি তাদের মধ্য থেকে একজন বলো। রিয়া বলো। সাফরিন, সুমাইয়া, রিয়া। রিয়া শুনতে পাচ্ছ? আচ্ছা, রিয়া শুনতে পাচ্ছ? ঠিক আছে, সাবিকুন নাহার বলো। মিস কোনটা থেকে স্টার্ট করবো জানি? সমন্বয় দাখিলা। সমাপনী দাখিলা। সমন্বয় দাখিলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সমন্বয় দাখিলা ব্যবসায় খরচ এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। আচ্ছা, দেখো, ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্য আয় মানে যে আয়টা অনাদায়ী রয়েছে, এখনো পাওয়া যায়নি। বকেয়া খরচ, যে খরচটা এখনো পরিশোধ করা হয়নি। অগ্রিম খরচ, যে খরচটা অগ্রিম পাওয়া গেছে। এবং অনুপার্জিত আয় ইত্যাদি দফাগুলোকে সমন্বয় করতে সমন্বয় দাখিলা প্রদান করা হয়। 7 নম্বর বলো, কার্যপত্র প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসাবে বহু ঘর বিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত করা হয়, যাকে কার্যপত্র ওয়ার্কশিট বলে। এটা কোনো বাধ্যবাধকতামূলক নয়, এটা ঐচ্ছিক কাজ। আর্থিক বিবরণী প্রস্তুতটা সহজ করার উদ্দেশ্যে এই কাজটি করা হয়। বহু ঘর বিশিষ্ট, যখন তোমরা কলেজে যাবে তখন এই ওয়ার্কশিট নিয়ে তোমাদের অঙ্ক রয়েছে, তোমাদের স্কুলে এটা নিয়ে কোনো আমাদের কাজ নেই। তারপর 8 নম্বর বলো। আর্থিক বিবরণী প্রস্তুত। আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে ব্যবসায় প্রতিষ্ঠানের লাভ, ক্ষতি, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। হ্যাঁ, আমরা এর আগেও জেনেছি আর্থিক বিবরণী প্রস্তুতে কি আমরা জানতে পারি, লাভ ক্ষতির পরিমাণ, সম্পদ দায়ের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ, এগুলো এই আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে এগুলো নির্ণয় করা হয়ে থাকে। তারপর বলো 9 নম্বর। সমাপনী দাখিলা কারবারের মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়গুলোর জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। এক বছরের আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। হ্যাঁ, কারবারে যে মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো জের ও উত্তোলন হিসাব বছরান্তে বন্ধ করতে হয়। এক বছরে আয় ব্যয় পরবর্তী হিসাব বছরে যাবে না, তাই সমাপনী দাখিলার প্রয়োজন হয়। এগুলো আমরা আমাদের 6ষ্ঠ অধ্যায় আছে যে জাবেদা, সেখানে আমরা এই কাজগুলো করব। এখন শুধু আমরা জানছি এগুলোর কাজ করবে আমাদের সমাপনী দাখিলা, এই কাজগুলো হবে যেগুলো আমাদের হচ্ছে আমাদের বেসিক গুলো, মানে শর্ত। করার আগে হ্যাঁ বিষয়টা হ্যাঁ কি হ্যাঁ, সেটার। সেটা জানবো আগে। তারপর হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা। সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে ব্যবসায় আয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধ হয়ে যায়। অবশিষ্ট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব হিসাবের জের নিয়ে পরবর্তী হিসাব বছর শুরু করা হয়। এর জন্য হিসাব পরবর্তী রেওয়ামিল বা প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয়। হ্যাঁ, আমাদের হিসাবকাল যখন শেষ হয়ে যাবে 31 ডিসেম্বর সাধারণত হয়ে থাকে, কিংবা 30 জুন হিসাবকাল। 1 বছর ধরে যা শেষ হবে সমাপনীগুলো, পরবর্তীতে সেগুলো আবার প্রারম্ভিক জাবেদা প্রস্তুত করা হয় ওই রেওয়ামিল থেকে। তারপর বলো হিসাবের ধারাবাহিকতা রক্ষা পদ্ধতি। চলমান ধারণার নীতি অনুসারে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে। প্রতিটি হিসাব কাল শেষে পুনরায় একই ধারাবাহিকতায় হিসাব রক্ষণের কার্যসমূহ পরিচালিত হয়। অর্থাৎ চলিত হিসাব কাল শেষে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাব কাল আরম্ভ হয় এবং নতুনভাবে হিসাব লেখা শুরু হয়। ফলে দেখা যায় ব্যবসায় লেনদেন সংগঠিত হওয়ার পর থেকে আর্থিক বিবরণী প্রস্তুত পর্যন্ত প্রতি বছর
হিসাব সংক্রান্ত বিষয়গুলো পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলতে থাকে। চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জের সমূহে পরবর্তী বছরের প্রারম্ভিক জের হিসাবে দেখানো হয়। এক্ষেত্রে চলিত বছরের শেষ তারিখের সম্পদগুলোকে ডেবিট এবং দায়সমূহকে ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয়। হ্যাঁ, এক্ষেত্রে চলতি বছরের শেষ তারিখে যে সম্পদ সমূহকে আমরা কি করি, ডেবিট দিকে এবং দায় সমূহকে ক্রেডিট করে পরবর্তী হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক দাখিলা প্রদানের মাধ্যমে হিসাবে ধারাবাহিকতা রক্ষা করা হয়। আমরা যখন আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করবো সেখানে আমরা যে রেওয়া মিল দেখবো, সেই রেওয়া মিল এরকম শেষ তারিখে যে সম্পদগুলোকে সেগুলোকে ডেবিট এবং দায় সমূহকে ক্রেডিট করে আমরা সেইখান থেকে কি করি, আমরা হিসাবগুলো করে থাকি। তারপর দেখো একতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। এখন তোমাদের মধ্যে কেউ আছো যে বলবে? অন্য কেউ মিস আমি বলি, বলো। একতরফা দাখিলা ফাইজা মা পদ্ধতি। একটু জি, একটু যেন সাউন্ড না হয়। হ্যাঁ, বলো। মানে একতরফা বাইরের দাখিলা sound পদ্ধতি হচ্ছে। হ্যাঁ, বলো। যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম, যে সকল প্রতিষ্ঠানে সেই সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। আচ্ছা এই আচ্ছা, একটু দাঁড়াও, একটু থামো ফাইজা। একতরফা দাখিলা পদ্ধতিতে তাহলে বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে তোমাদের। তো একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণ করে? তাহলে কি যে প্রতিষ্ঠানে আয়তন ছোট, লেনদেনের সংখ্যা কম। বহুপদী প্রশ্ন আছে আমাদের বহু নির্বাচনী, সেখানে ধরো রোমান সংখ্যা 1 দিয়ে থাকলে আয়তন ছোট, রোমান সংখ্যা 2 লেনদেনের সংখ্যা কম, রোমান সংখ্যা 3 প্রতিষ্ঠানের আয়তন বড়। তাহলে নিচে কোনটি সঠিক? আমাদের হবে 1, 2। আচ্ছা, এখন বলো। এই পদ্ধতিতে কোন লেনদেনের একটি পক্ষের, কোন লেনদেনের দুটি পক্ষেরই এবং কোন লেনদেনের কোন পক্ষেই লিপিবদ্ধ করা হয় না। হ্যাঁ, এখানেও প্রশ্ন হতে পারে। একতরফা দাখিলা পদ্ধতি ড্যাশ দিয়ে লেনদেনের একটি পক্ষের হিসাব রাখা হয়, লেনদেনের দুটি পক্ষের হিসাব রাখা হয়, আবার লেনদেনের কোনো পক্ষে হিসাব রাখা হয় না, মানে রোমান সংখ্যা 1, 2, 3। তাহলে নিচে কোনটি সঠিক? তাহলে হবে 1, 2, 3 তিনটি সঠিক। তারপর বলো। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। হ্যাঁ, এটাও প্রশ্ন হতে পারে বহু নির্বাচনী, কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়? তাহলে কোনটি বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়? একতরফা দাখিলা পদ্ধতি। বলো। এই পদ্ধতি কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ও ব্যয় হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে একতরফা দাখিলা পদ্ধতিতে ড্যাশ দিয়ে 1 নম্বর অপশন সম্পদের হিসাব রাখা হয়, 2 নম্বর অপশন দায়ের হিসাব রাখা হয়, 3 নম্বর অপশন আয় ও ব্যয়ের হিসাব গুরুত্ব দেওয়া হয় না। তাহলে নিচে কোনটি সঠিক? আমাদের সঠিক উত্তর হবে 1, 2, 3, মানে 3টি। তারপর বলো। ব্যবসায়ের লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, দেখো এখানে লাভ অবলিক কি ক্ষতি, আমাদের সূত্রটা কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। মেয়েরা খেয়াল করো, প্রারম্ভিক মূলধনটা বের করার সূত্র কি? প্রারম্ভিক মূলধন আমরা বের করব প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় মাইনাস করলে আমরা প্রারম্ভিক মূলধন পেয়ে যাব। এখন প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট দায় বলতে কি বোঝানো হচ্ছে? বছরের শুরুতে যে সম্পদ এবং দায়টা থাকবে সেটাকে আমরা প্রারম্ভিক মোট সম্পদ এবং দায় হিসেবে গণ্য করব। এখন দেখো সমাপনী মূলধন, ঠিক একইভাবে বছর শেষে যে সম্পদ এবং দায় থাকবে সেটি হচ্ছে সমাপনী মোট সম্পদ এবং সমাপনী মোট দায়, সেটি মাইনাস করলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক ও অতিরিক্ত। সমষ্টি বলতে কি? সমাপনী মূলধন ও
ও উত্তোলনের যোগফল। সমষ্টি মানে হচ্ছে যোগফল। সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলনকে কি করব? যোগ করব। যোগফল প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি, অর্থাৎ প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধন যোগ করব। সেই যোগফলের পরিমাণে বড় হলে পার্থক্যটি লাভ হবে এবং পরিমাণে ছোট হলে পার্থক্যটি কি হবে? ক্ষতি স্বরূপ গণ্য করা হবে। এখন দেখো আমাদের প্রশ্নে উদাহরণের সাহায্যে একটি প্রশ্ন দেখানো হয়েছে যে মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিম্নোক্ত তথ্য তার হিসাব বই হইতে সংগ্রহ করা হয়েছে। লক্ষ্য করো মেয়েরা, 1/1/2017, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক। 31/12/2017 এটি হচ্ছে সমাপনী, অর্থাৎ এটি বছরের শুরুতে, এই জন্য এটি প্রারম্ভিক, এবং এটি বছরের শেষ তারিখে, এই জন্য এটি সমাপনী। দেখো আমাদের মোট সম্পদ 1,20,000 টাকা প্রারম্ভিক, এবং সমাপনী মোট সম্পদ দেওয়া আছে আমাদের 1,50,000 টাকা। প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে 35,000 টাকা। প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে, মোট দায় দেওয়া আছে 35,000 টাকা। সমাপনী মোট দায় দেওয়া আছে 55,000 টাকা। এখন আমরা, তোমাদের মধ্যে কে বলতে পারবে যে সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধনটা আমরা কিভাবে বের করব? কেউ বলতে পারবে? প্রথম প্রারম্ভিক মূলধনটা বলো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত হবে? কে বলতে পারবে? প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত হবে? কেউ বলতে পারবে? দেখো, প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে কত? 1,20,000 টাকা। আমরা জেনেছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে হলে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় মাইনাস করব। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ আছে আমাদের কত? দেখো মেয়েরা, 1,20,000 টাকা, আর প্রারম্ভিক মোট দায় আছে 35,000 টাকা। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ 1,20,000 টাকা থেকে মাইনাস 35,000 টাকা করলে কত হচ্ছে? 85,000 টাকা। 85,000 টাকা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। ঠিক একইভাবে সমাপনী সম্পদ দেখো দেওয়া আছে আমাদের 1,50,000 টাকা, মাইনাস সমাপনী দায় দেওয়া আছে 55,000 টাকা। তাহলে আমাদের সমাপনী মূলধন কত হবে? 95,000 টাকা। ঠিক আছে, 95,000। এখন দেখো 2017 সালে অতিরিক্ত মূলধন 20,000 টাকা এবং মালিকের মোট উত্তোলন হচ্ছে কত? 30,000 টাকা। 2017 সালে সাহেলার খাতুনের লাভ ক্ষতি নির্ণয় করো। তাহলে কি আমরা কি করব? প্রারম্ভিক সমাপনী মূলধন যোগ উত্তোলন। আমরা যে সমাপনী মূলধন বের করেছি সেটার সাথে উত্তোলন কি করব? 30,000 টাকা যোগ করব। আর প্রারম্ভিক মূলধন যেটা বের করেছি সেটার সাথে কি করব? অতিরিক্ত মূলধন 20,000 টাকা যোগ করব। তারপর এটা থেকে এটা মাইনাস করলে আমরা লাভ বা ক্ষতি পেয়ে যাব। দেখো, প্রারম্ভিক মূলধন 1,20,000 মাইনাস 35,000 পেয়েছি কত? 85,000। সমাপনী মূলধন আমরা পেয়েছি 95,000। লাভ অথবা ক্ষতি আমরা বের করব। সমাপনী মূলধন যোগ উত্তোলন, আমরা সূত্রটা বের করলাম, লিখলাম, লিখে কি করব? 95,000 আমাদের সমাপনী মূলধন আমরা পেয়েছি, যোগ আমাদের প্রশ্নে আছে উত্তোলন 30,000 টাকা। আমরা প্রারম্ভিক মূলধন পেয়েছি 85,000 টাকা, আমাদের প্রশ্নে অতিরিক্ত মূলধন আছে 20,000 টাকা। তাহলে 1,25,000 টাকা থেকে 1,05,000 টাকা মাইনাস করে হচ্ছে কি? 20,000 টাকা। এটি হচ্ছে আমাদের লাভ। আমরা জেনেছি একটু আগে যে সমাপনী মূলধন উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের সমষ্টি থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে, আর যদি কম হয় তাহলে ক্ষতি হবে। দেখো, প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের সমষ্টি থেকে সমাপনী মূলধন উত্তোলনের সমষ্টি কি? বেশি, অর্থাৎ যোগফল বেশি। এখানে দেখো 1,05,000 টাকা যোগফল, আর এখানে হচ্ছে যোগফল 1,25,000 টাকা। তাহলে বেশি, এই জন্য লাভ হচ্ছে। যদি এটি কম হতো তাহলে কি হতো? আমাদের ক্ষতি হতো। জি মিস। বুঝতে পেরেছ? জি মিস। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রশ্ন, পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী। 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 70,000 টাকা। তার মানে এটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। আমাদের বের করা লাগছে না, আমাদের প্রশ্নে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে। উল্লেখই করা আছে। হ্যাঁ, উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ হচ্ছে 15,000 টাকা। তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি, শুধু উত্তোলন করেছেন 15,000 টাকা, কোনো অতিরিক্ত মূলধন আনেনি ব্যবসায়। 31 ডিসেম্বর 2017 তারিখে মোট সম্পদ 1,20,000 টাকা, মোট দায় 30,000 টাকা ছিল। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেওয়া আছে, কিন্তু সমাপনী মূলধনের পরিমাণ আমাদের বের করতে হবে।
সমাপনী মূলধনের পরিমাণটা আমরা কিভাবে বের করব? মোট সম্পদ থেকে দায় মাইনাস করলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। খেয়াল করো। দেখো, সমাপনী মূলধন, সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। 1,20,000 থেকে 30,000 টাকা আমরা মাইনাস করে পেলাম কত? সমাপনী মূলধন 90,000 টাকা। লাভ ক্ষতির পরিমাণ আমাদের সূত্রটা কি? সমাপনী মূলধন যোগ অতিরিক্ত উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এখানে ব্র্যাকেটটা দিয়ে দিবে, প্রারম্ভিক মূলধনের এক পাশে একটা ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট। দেখো 90,000 টাকা আমরা পেয়েছি, 90,000 টাকা কাজ করে পেলাম 90,000 টাকা সমাপনী মূলধন। আমাদের প্রশ্নে উত্তোলনের পরিমাণ দেওয়া আছে 15,000 টাকা। আমাদের প্রশ্নে প্রারম্ভিক মূলধন দেওয়া ছিল 70,000 টাকা, অতিরিক্ত মূলধন নিয়ে এই জন্য শূন্য। 90,000 15,000 টাকা যোগ করে পেলাম আমরা 1,05,000 টাকা মাইনাস 70,000 টাকা, তাহলে 35,000 টাকা। দেখো, প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধনের সমষ্টি হচ্ছে 70,000 টাকা, সমাপনী মূলধন উত্তোলনের সমষ্টি হচ্ছে 1,05,000 টাকা। তার মানে এটা থেকে এটা বেশি, বেশি হলে কি হবে? লাভ হবে। সুতরাং লাভের পরিমাণ হচ্ছে 35,000 টাকা। এই হচ্ছে আমাদের যে বইয়ে প্রশ্নে যে কাজটি ছিল আমাদের বইয়ে, সেটি আমরা সমাধান করলাম। ক্লাসটি বুঝতে পেরেছো? আজকের ক্লাস? জি মিস। আজকে ক্লাসে কার কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা, তোমাদের উপস্থিতি এত কম কেন বলতে পারবে? প্রথমে ছিল 14 না 15 জন জানি, এখন কয়েকজন চলে গেছে, 12 আচ্ছা। হয়ে গেছে। আচ্ছা, কেউ স্ক্রিনশট দিয়ে আমার মেসেঞ্জারে দিয়ে দিও মিস আজকে আমি নিয়ে অ্যাটেন্ডেন্সটা। নিয়েছি, ক্লাস শেষ হলে দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ। আর মিস হচ্ছে গত ক্লাসের এইচডব্লিউটা না আমি করেছিলাম, তো মিস আমি আপনাকে ইনবক্স থেকে ছবি তুলে দিয়ে দিব। দিয়ে দাও, যারাই বাড়ি কাজ আচ্ছা। করবে তারাই ইনবক্সে দিয়ে দিও, আমি পরে চেক করে নিব। আর মেয়েরা, তোমরা যে কজন উপস্থিত ক্লাসে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ক্লাসে উপস্থিত হওনি তোমরা মেসেজটা দিয়ে দিও। প্রত্যেকটা ক্লাসে আসলে গুরুত্বপূর্ণ, যেহেতু এখন স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং সরকারের নির্দেশ। তোমরা ক্লাসগুলো করলে মানে তোমাদের পড়াশোনাটা হবে, নিয়মিত হবে। ক্লাসগুলো শুনলে তারপর নিজেরা বাসায় প্রতিদিন অল্প অল্প করে পড়াশোনা করো, অর্থাৎ পড়াশোনাটা চালিয়ে যাও। অল্প অল্প হলে পড়াশোনা করো। আমি আবারও যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছে আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেক ধন্যবাদ। যেহেতু আর কারো কোনো সমস্যা নেই, তাহলে আমি ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।